এই ভিডিওটা শুনেন, এটা খুব মূল্যবান আলোচনা করেছেন উনি, শুনেন। আপনারা মনে মনে বলছেন যে দানা শীষ কেন দেবা, আগে তো আমরা আমলিক ছিলাম না, এখন আমরা আমলিক। দানা শীষের আমলিক মনে করবেন কেন? আমলিক আসার জন্য আমরা এটা একটা পথ। আমরা বিএনপিকে যদি চাই, বিএনপি দেখা 10 বছর বাদ হলে আমাদের নেত্রীকে আবার আনবে, জানেন যে এটা। কিন্তু ওদের হাতে যদি চলে যায়, পাকিস্তানে চলে যেতে হবে সবাইকে। আমরা এখানের মানুষ সবাই, এখানে সবাই একজোট হয়ে 12 তারিখ ভোট দিবেন, সবাই ভোটের জন্য যাবেন। কিন্তু অনেকজন বলে বিএনপিকে ভোট দেবো না, যাবো না। না, এটা মনে করবেন না। বিএনপিকে দিলে মনে করবেন কোনোদিন আবার আমলিকের হাতে দিতে পারবেন আপনারা। জাতীয় নির্বাচনের সময় কি হবে এরকম অভিযোগ দেখবেন চারিদিক থেকে আসবে, চারিদিক থেকে শত শত না হাজার হাজার। কারণ আপনারা দেখছেন না, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ওই যে এক বোনকে সেভ করতে যায় পুলিশ কি বিপদে পড়ছিল, পুলিশকেই মারতে আসে, পুলিশ বলতেছে মারেন, আসেন মারেন মারেন। কি আর করবে বলেন? এই যে 16-17 হাজার ভোট নিতে যায় যদি পুলিশ এরকম অপমানিত হয়, পুলিশ যদি এরকম হুমকির মুখে পড়ে, জাতীয় নির্বাচনে কি হতে পারে? এটা বিরাট চিন্তার ব্যাপার। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে। জামাত জোটের আসন সমঝোতা চূড়ান্ত, অবশেষে নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এখন ঘোষণার অপেক্ষা মাত্র। জামাত চরমোনাই এনসিপি কে কটা পেল আমরা যতটুকু জানতে পেরেছি, হিসাব ক্লিয়ার, জাস্ট এখন ডিক্লারেশনের অপেক্ষায়। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। দর্শক, আমি মনে করি প্রত্যেকটা বিষয় খুবই গুরুত্ব এবং আকর্ষণীয়। আপনাদের পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে, শুনতে হবে প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো। তাহলেই কেবল আমি মনে করি যে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গোপন কিছু তথ্য আপনারা জানতে পারবেন। আমি আসলে আজকে কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে নিয়ে যাব। তো নেওয়ার আগে সবাইকে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। আজকে বিএনপির আহ্বানে সাংবাদিকদের নিয়ে যে সম্মেলনটি হয়েছে বা সাংবাদিক সম্মেলন বলি বা প্রেস কনফারেন্স হয়েছে, সেখানের মধ্যমণি ছিলেন জনাব তারেক রহমান। পাশাপাশি মুসলিম সাংবাদিক মাহমুদুর রহমানের এমন একটি বক্তব্য ইতিমধ্যে বাংলাদেশের প্রতিটি সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি ব্যাপক ভাইরাল হচ্ছে এবং তার বক্তব্যের রীতিমতো মানুষ কি বলবো মাহমুদুর রহমানকে বাহবা দিচ্ছে। পর্দার অন্তরালে অনেক কিছু ঘটে গেছে, অনেক কিছু ঘটতে যাচ্ছে। মাহমুদুর রহমান এমন কিছু কথা বলেন জনাব তারেক রহমানকে, পরবর্তী তারেক রহমানকেও তার বক্তব্যের আলোকে বক্তব্য দিতে হয়েছে এবং অনেক গাদ্দারের কাপড় খুলে দিয়েছে মাহমুদুর রহমান। সেই বিষয়গুলো বলবো। মিডিয়া কেন্দ্রিক বিএনপির ভুলগুলো তুলে ধরবো, বিএনপি কেন মিডিয়া কেন্দ্রিক বারবার মার খাচ্ছে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো আজকের লাইভ সেশনে। যদি শুনতে এবং দেখতে পেয়ে থাকেন আমাকে একটু কমেন্ট করবেন যে আপনাদের শুনতে বা ভিডিও দেখার ক্ষেত্রে কোনো প্রবলেম হচ্ছে কিনা। দর্শক, প্রথম যে বিষয়টি নিয়ে আমি আলোচনা শুরু করতে চাই সেটি হলো, আজকের প্রোগ্রামে সকল ধরনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন, তারা বক্তব্য রেখেছেন, তারেক রহমান শুনেছেন, তারেক রহমান বক্তব্য রেখেছেন, সবাই শুনেছেন। সবচেয়ে উল্লেখযোগ্য অংশ হলো মাহমুদুর রহমানের বক্তব্যটি। মাহমুদুর রহমান যখন বক্তব্য রাখছিলেন তখন পুরো মঞ্চে মানে অডিয়েন্সের মধ্যে সব চুপ ছিল। অল্প কথায় বিশাল একটা হিস্ট্রি যেন তুলে ধরলেন মাহমুদুর রহমান। তিনি তারেক রহমানকে উদ্দেশ্য করে বললেন যে এই যে সম্পাদকরা রয়েছে গণমাধ্যমের, বিগত ফ্যাসিজমের সময়, ফ্যাসিস্ট হাসিনার সময় কেউ সঠিক দায়িত্ব পালন করেনি, কেউ সরকার পক্ষের বাইরে গিয়ে অর্থাৎ যারা বিরোধী মতের বা যারা সরকারের সমালোচনা করেছে তাদের পক্ষে দাঁড়ায়নি। কিন্তু আজকে তারা তারেক রহমানকে পেয়ে যখন হাসিনা দেশে নেই, সবাই তারেক রহমানের টেবিলের কাছে এসে হুমকি খেয়ে পড়েছেন, ক্ষমতার কাছাকাছি থাকতে চাইছেন। কিন্তু বিগত 15-16 বছরে এরা প্রত্যেকে শেখ হাসিনার দালালি করেছিল। তিনি উল্লেখ করেছেন আমাদের রুহুল আমিন গাজীর কথা। তিনি ক্যান্সার পেশেন্ট ছিলেন, হাসপাতালে তিনি চিকিৎসা পাননি, কারণ তাকে জেলে রাখা হয়েছে, সেখানে তিনি নির্মমভাবে মৃত্যুবরণ করেন। তিনি উল্লেখ করেছেন দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদের নাম, কিভাবে তাকে নির্যাতন করে দাড়ি টেনে মারধর করে ছাত্রলীগ পুলিশে তুলে দিয়েছে। তিনি উল্লেখ করেছিলেন আমার বন্ধু কনক সরওয়ারের নাম। তিনি কনক সরওয়ারের নাম উল্লেখ করে, একটা সেকেন্ড, তাহলে তোমার ফোন পাবে না রে। তো তিনি উল্লেখ করেছেন কনক সরওয়ারের নাম, কনক সরওয়ারের ফোনটা বাধিত। দর্শক একটু বিরক্ত, আমার রুমে একটা ফোন রেখে গিয়েছিল আমার ক্যামেরা পার্সন। তো কনক সরওয়ারের নাম উল্লেখ করেছিলেন, তাকে জেল খাটতে হয়েছে প্রায় 1 বছরের মতো, তার বোনদের সাথে কি আচরণ করা হয়েছে এই বিষয়গুলো উল্লেখ করে মাহমুদুর রহমান বললেন যে বাংলাদেশের একজন সম্পাদক এদের ব্যাপারে কথা বলেনি, কারণ শেখ হাসিনা যখন তাদের ধরে জেলে ভরছিল বাকি সম্পাদকরা বাহবা দিচ্ছিল, মজা নিচ্ছিল, কারণ তারা বিরোধী মতের পক্ষে কথা বলছিল কিংবা ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলছিল। আর যারা বাহবা দিচ্ছিলেন তারা শেখ হাসিনা থেকে প্লট ফ্ল্যাট সুবিধা নিচ্ছিলেন ওই সময়টা। কিন্তু সেই ব্যক্তিরা হাসিনা পালিয়ে যাবার পর এখন তারা ক্ষমতার কাছাকাছি যেতে দৌড় প্রতিযোগিতা দিচ্ছে কি করে তারেক রহমানের সাথে ছবি তোলা যায়, কিভাবে তারেক রহমানের মন জয় করা যায়। একদম কাপড় খুলে দিয়েছে গাদ্দারদের মাহমুদুর রহমান। পাশাপাশি তারেক রহমানকে উদ্দেশ্য করে একদম চোখে চোখ রেখে মাহমুদুর রহমান বললেন যে জনাব তারেক রহমান, আপনাকে একটা হিস্ট্রি মনে রাখতে হবে। মুক্তিযুদ্ধের শেষে যখন শেখ মুজিব দেশে এসেছিলেন তিনি জানতেন না এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, কি হয়েছে না হয়েছে, কিন্তু তিনি আওয়ামী লীগ এবং ভারতের চোখে মুক্তিযুদ্ধের হিস্ট্রি শুনতেন, কি হয়েছে
বাংলাদেশে 71-এ সেই বর্ণনা আওয়ামী লীগ এবং ভারত তাকে যা বলেছে শেখ মুজিব তাই মনে করে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তিনি ব্যর্থ হয়েছেন এবং নির্মমভাবে মৃত্যুবরণ করেছিলেন। জনাব তারেক রহমান, আপনিও প্রায় 17 বছর দেশের বাইরে ছিলেন। আপনাকে আপনার কিছু মানুষ, স্পেশাল মানুষ, বিশেষ মানুষ যা বলছে হয়তো আপনি তাই শুনেছেন, অনেক কিছু আপনি দেখেননি। তিনি বলছেন যে এখন আপনার কাছাকাছি অনেকে ভিড়ছে, কিন্তু দেশের অনেক কিছু আপনি জানেন না, কারণ আপনার বিশেষ মানুষ যা বলছে আমি তাই জেনেছেন। আপনি আমাকে নেক্সট কোন একটি আয়োজনে যদি আবার ডাকেন, আমি আপনাকে 15 মিনিটে 50 বছরের ইতিহাস শোনাবো কি ঘটেছে বাংলাদেশে। একদম এভাবেই মাহমুদুর রহমান বলেছেন তারেক রহমানকে উদ্দেশ্য করে। পরক্ষণে তারেক রহমান তার নিজের বক্তব্যে মাহমুদুর রহমানের নাম উল্লেখ করে বলেছেন যে মাহমুদুর রহমানের উপর কিভাবে হামলা হয়েছে, তাকে রক্তাক্ত করা হয়েছে তারেক রহমান তিনি জানতেন, তার খোঁজ নিয়েছেন। রুহুল আমিন গাজীর সাথে কি হয়েছে বা কনক সরওয়ারদের সাথে কি হয়েছে এই বিষয়ে ওয়াকিবহাল ছিলেন তারেক রহমান। তবে মাহমুদুর রহমানের এই বক্তব্যের পর যে পরিমাণ তাড়িয়ে এসছে সাংবাদিকদের মধ্যে, এবং এই বক্তব্যটি যে পরিমাণ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, এক বাক্যে বলা যাচ্ছে তারেক রহমানকে তার আশেপাশে যে ফুলের মধুরা আসছে এই সুসময়ে এসে মধু খেতে, তাদের কাপড় খুলে তো দিলেন, ধুতি খুলে দিলেন, মুখোশ উন্মোচন করে দিলেন মাহমুদুর রহমান। যে আপনি যাদের বক্তব্য শুনে রাষ্ট্র পরিচালনা করবেন ভেবেছেন বা দল পরিচালনা করবেন ভেবেছেন, এদের অনেকেই শেখ মুজিবের মতো আপনাকে ভুল পথে দিতে পারে। আপনাকে সঠিকটা জানতে হবে। আর আমি ব্যক্তিগতভাবে তারেক রহমানকে যতটুকু জানি, তিনি এই দেশে পা রাখার আগে যথেষ্ট স্টাডি করে এসেছেন। তিনি তার পূর্বের বন্দোবস্তের বাইরে একটা নতুন বন্দোবস্ত তৈরি করে ফেলেছেন। তারেক রহমানের একটা লন্ডন টিম আছে যাদেরকে তিনি নিজেই কাউকে ব্যারিস্টারি পড়িয়েছেন, কাউকে ডক্টরেট করিয়েছেন, আমি নাম ধরে বলবো না, আমি এর মোটামুটি সবাইকে চিনি। তিনি এই সময়টাতে একটা ব্রিলিয়ান্ট গ্রুপ তৈরি করেছেন। জিয়াউর রহমান যেভাবে তৈরি করেছিল দল পরিচালনার পরপরই, তারেক রহমান সেই রকম একটি টিম তৈরি করেছে যাদেরকে দিয়ে আগামী দিন বাংলাদেশ পরিচালনা করতে চান তিনি। তাহলে প্রশ্ন করবেন, দেশে থাকা সেই বুড়ো ভামদের কি হবে? আমি সবার উদ্দেশ্যে বলছি না, যারা বিএনপিকে বিতর্কিত করছে বিভিন্ন বক্তব্য বা সিদ্ধান্ত, সেই সব লোকদের ভাম বলছি। বিএনপির সব বুড়োরা ভাম না। এদেশে বহু বিএনপি নেতারা ত্যাগ করেছেন বলে আজও বিএনপি টিকে আছে, বিএনপি ভেঙে পড়েনি। সবার প্রতি শ্রদ্ধা রাখি এবং শ্রদ্ধা রেখে বলছি। তো মাহমুদুর রহমানের বক্তব্যের পর অনেকের মুখ কালো হয়ে গেছে, কারণ মাহমুদুর রহমানের বক্তব্য খুব স্পষ্ট এবং সাহসিকতার সাথে ছিল। তিনি যে বক্তব্য দিয়েছেন তারপর সোশ্যাল মিডিয়ার বক্তব্যে এই বিষয়টি বোঝা গেছে মানুষ এই বক্তব্যটি শোনার অপেক্ষা ছিলেন। কারণ মাহমুদুর বললেন, এই মঞ্চে আমি ছাড়া এই বক্তব্য কেউ রাখতেন না, আমি বুকে হাত দিয়ে বলতে পারি, কারণ বিগত সময় কথাগুলো কেউ বলেনি। আমরা যারা সাফার করেছি, দেশ ছেড়েছি, পালিয়ে গেছি, চাকরি হারিয়েছি, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে, দীর্ঘদিন পরিবার সন্তান থেকে বিচ্ছিন্ন ছিলাম, আমাদের গল্পগুলো অনেকেই জানতেন না, আমরা বলিও না। কিন্তু দেখেন 5 তারিখের পর সেই সব লোকের আজ মিডিয়া হাউস দখল করছে, যারা বিএনপির জন্য কোনো রিস্ক নেয়নি, বড় ঝুঁকি নেয়নি, শুধু বিএনপির দলটার সাথে সম্পর্ক রেখেছে, কিন্তু সবকিছু তারা সুবিধা নিয়েছে। এখন দেখেন তারা বিএনপি সব ফ্রেমে তারা আছে। হ্যাঁ, আমাদের দোষ আছে, আমরা ধাক্কাধাক্কি রাজনীতি করতে পারি না বা করতে চাই না। একটু ভদ্র চিন্তা করি যে নিজের চেহারা দেখানোর জন্য ধাক্কাধাক্কি করবো না, দলকে বা দেশকে বা জাতিকে কিছু দিতে চাই, মেধাভিত্তিক দৌড় প্রতিযোগিতা করে না। যদি যোগ্যতা থাকে পৌঁছে যাবো, যদি যোগ্যতা না থাকে দেশকে কিছু দেবো, ওইটুকু অন্ততপক্ষে কনফার্ম করতে পারি। প্রিয় দর্শক, মাহমুদুর রহমানের বক্তব্যটি এখানেই শুধু উদ্দেশ্য নয়। প্রথম আলো, ডেইলি স্টার, যুগান্তর, সমকাল, অর্থাৎ বসুন্ধরা গ্রুপগুলি, প্রথম আলো গ্রুপগুলি, বাংলাদেশের যত বড় বড় গ্রুপ আছে, 71, সময়, 24, যত চ্যানেল আছে, যমুনা সহ প্রত্যেক সম্পাদকের কাপড় খুলে গেছে। কারণ তারা এখন সবাই দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছে, কে কিভাবে তারেক রহমানের আস্থা অর্জন করতে পারে। কিন্তু তারেক রহমানকে যেটা বললাম, আমি যতটুকু জানি, কিচ্ছু হবে না, এই দৌড় প্রতিযোগিতা কিচ্ছু হবে না। তিনি প্রত্যেকের ডাটা নিয়ে এসছেন, এই ডাটা নিয়ে একদিন কথা বলবো। তিনি প্রত্যেকের আমল নামা নিয়ে দেশে ঢুকছেন, কিন্তু এখন তিনি খুব সহনশীল আচরণ করছেন, নরম আচরণ করছেন। তার প্রধান কারণটি হলো তিনি এই নির্বাচনী বৈতরণী পার হতে চান। তিনি কাউকে বিরাগ ভাজন করতে চান না, কারোর বিরুদ্ধে এই মুহূর্তে লাগতে চান না। কারণ দীর্ঘদিন দেশের বাইরে থাকায় তিনি অনেক কিছু থেকে দূরে ছিলেন, বা হঠাৎ করে তিনি কোনো অ্যাগ্রেসিভ সিদ্ধান্ত নিতে চাইছেন না, দলটাকে শক্ত পজিশনে নিতে চাইছেন, দলটাকে ক্ষমতা নিতে চাইছেন। এবং তিনি পাড়া দিয়ে দেশে দেখবেন এখন বিএনপির সিনিয়র নেতাদের মুখ বন্ধ হয়ে গেছে, অনেকে যারা বিভ্রান্তি ছড়াতে বিভিন্ন বক্তব্য দিয়ে তারা থেমে গেছে। সবার ফোকাস এখন তারেক রহমান, এর পরের সারিতে কারো ফোকাস নেই। অনেকেই তারেক রহমানের কাছে ভিড়তে পারছে না, অনেকে সময় দিচ্ছে না তারেক রহমান। আমি নাম ধরে বলবো না, একদম উচ্চ পর্যায়ের নেতা 2 দিন 3 দিন পর তারেক রহমান দেখা পান না। তারেক রহমান এখন পায়ে হেঁটে ঘর থেকে চলে যান মসজিদে নামাজ পড়তে, চলে যান পার্টি অফিসে, কারণ তিনি পৃথিবীর সর্বোচ্চ রুল অফ লয়ের দেশ লন্ডনে 17-18 বছর কাটিয়ে এসছেন। নিজ চোখে একটা ছোট উদাহরণ দিলে হবে না, হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ কোথা থেকে কোথায় নিয়েছেন, তাকে জেলখানা পর্যন্ত নিয়েছেন, নির্যাতন ভোগ করেছেন, তারপর রাষ্ট্র পরিচালনা নিয়েছিলেন। আমার কেন যেন মনে হয় তারেক রহমানকে আল্লাহ পরিকল্পিতভাবে দেশ থেকে বিদেশে নিয়েছেন, দেখিয়েছেন সভ্যতা, সংস্কৃতি, শিষ্টাচার, রুল অফ ল, আইনের শাসন সব দেখিয়েছেন। বিশ্বাস করি বিএনপি আর ভুল পথে যাবে না যদি তারেক রহমান বেঁচে থাকেন এবং রাজনীতির মূল চাবি তার হাতে থাকে, আর তিনি যদি তার বিশেষ যে টিমটিকে শিক্ষিত করে এনেছেন দেশে, তারা তার পাশে থাকে। এখানে মাননীয় বলছে একজন সাংবাদিক তারেক রহমান সাহেবকে, যে মাননীয় চেয়ারম্যান
উনি কিন্তু চেয়ারম্যান হয়েছে, এর মধ্যে আপনারা জানেন সিলেকশনের মাধ্যমে। হ্যাঁ, কোনো ইলেকশন হয় নাই, কিন্তু একটা ইলেকশন হওয়ার দরকার ছিল। কারণ কি জানেন, উনি যে দেশ থেকে আসছে সে দেশের নাম ব্রিটেন, ইংল্যান্ড। ওটা হচ্ছে গণতন্ত্রের সূতিকাগার। ওই সূতিকাগার থেকে উনি আইসা যে কাজটা করছে সেটা কি সিলেকশনের মাধ্যমে চেয়ারম্যান হয়ে গেছে। ইলেকশন দিল কিন্তু উনি পাস করতো, কিন্তু গণতন্ত্রের ধারাটা বজায় থাকতো। জনগণ দেখতে পাইতো যে না, ওনাদের দলের মধ্যে গণতন্ত্র আছে। যাই হোক, যেটা বলতেছিলাম, ওনাকে মাননীয় বলাতে উনি সরাসরি বলছে যে প্লিজ মাননীয় বলবেন না। তখন আমার একটা কথা মনে পড়লো, কি জানেন, ওই যে ইশরাক হোসেন নগর ভবন তালা দিল, যে 100 কয়টা তালা জানি দিয়েছিল ভুলে গেছি। ওই যে তালা দিয়া উনি একটা ব্যানার লিখছিল মাননীয় মেয়র, হ্যাঁ, পিছনে লাগায়া সামনে উনি বক্তব্য রাখতেছিল। অথচ দেখেন ওনার চেয়ারম্যান বলতেছে সরি আমাকে মাননীয় বলবেন না, তাহলে আমি মাইন্ড করুম। আর উনি নিজেকেই নিজে মাননীয় মেয়র লেখা বক্তৃতা দিতেছিল। তার মানে কি জানেন, নেতার চিন্তা ভাবনা, নেতার মহৎ উদ্দেশ্যগুলা অন্য নেতারা বুঝতেছে না। আর এই নেতারাই যদি না বুঝে, ইশরাক হোসেনের মতো নেতারা যদি না বুঝে, মাঠ পর্যায়ের কর্মীরা কেমনে বুঝবে? আপনারাই বলেন। উনি তো পরিবর্তন আনতে চায়। হ্যাঁ, কিছুদিন আগে দেখলাম বুড়া বুড়া দাঁড়িয়েলা আমার মতো ওনার পায়ে ধরে সালাম করতে গেছিল অফিসের সামনে। উনি সঙ্গে সঙ্গে সইরা গেছে যে না না, এটা কি সুন্দর কাজ, তাই না? আবার দেখলাম গতকাল হাইটা যাইতেছে অফিসে, ওনার বাসা থেকে কাছাকাছি অফিস। আর এই জায়গাটা তো জানেন সব কূটনৈতিকদের এলাকা, চারিদিকে পাহারাদার আছে, কোনো অসুবিধা নাই। কিন্তু এই যে হাইটা যাইতেছে, এটা নিয়ে দেখলাম আমাদের কিছু সাংবাদিক, বিশেষ করে ওই যে কি নাম, মোস্তফা ফিরোজ। হ্যাঁ হ্যাঁ, উনি তো গতকালকে রাইতে ঘুমাই নাই, উনি সারা রাত এটা নিয়ে আলাপ করছে। উনি যা খুশি হয়েছে, এটা নাকি এরকম দৃশ্য নাকি উনি আগে এই বাংলাদেশে দেখে নাই। আসলেই তো দেখে নাই, কিন্তু আমরা দেখছি। হ্যাঁ, সাইকেল চালায়া অফিসে গেছিল না এরশাদ সাহেব, সাইকেল চালায়া গেছে, এরকম দেখছি। ওইটা কাছাকাছি যদি হইতো অফিস, তাহলে হাইটাই যাইতো, অনেক দূর তো, এই জন্য সাইকেল চালায়া গেছে। কিন্তু সেই সাইকেল চালানো প্রেসিডেন্টকে আমরা আবার দেখছি লং ড্রাইভে চলে যাইতে। বাংলাদেশের প্রথম নারী কেলেঙ্কারিতে যে রাষ্ট্রপতি জড়াইছিল সে হচ্ছে আমাদের এরশাদ সাহেব। যাই হোক, এত মান্যগণ্য লোক নিয়ে এত সমালোচনা করা আমার মতো নগণ্য মানুষকে মানায় না, মানায় না। তবে কিছু কথা তো বলতেই হবে। এবার চলে আসবো আমরা অন্য একটা ব্যাপারে, যে ব্যাপারটা আমার মনের ভিতরে বিরাট বড় প্রশ্ন। এই যে 15.5 লক্ষ ভোটের কি হবে? কোন 15.5 লক্ষ ভোট জানেন? আমাদের প্রবাসী ভাই বোনদের। আমাদের প্রবাসী ভাই বোনেরা এবার ভোট দেওয়ার সুযোগ পাইছে। আমি যতদূর জানি 15.5 লক্ষ মানুষ ভোট দিতে যাচ্ছে। এটা পোস্টাল ভোট। এই ভোটটা ওনারা বিদেশ থেকে দিবে। ওনাদের কাছে একটা চিঠির খাম পাঠানো হয়েছে। ওই খামের মধ্যে সবার নাম লেখা আছে, যতগুলো দল নির্বাচন করতেছে। আরেকটা আলাদা পেজ আছে, কি সেটা হ্যাঁ আর না ভোটের। আচ্ছা, ওনারা মনে করেন দুবাই থেকে, কাতার থেকে, বাহরাইন থেকে বা পৃথিবীর যেখানে যেখানে আছে ওইখান থেকে খুব সুন্দরভাবে টিকমার দিয়া সুন্দরভাবে বাংলাদেশে পাঠায় দিল। এটা কোথায় আসবে? আমাদের সেন্ট্রাল পোস্ট অফিস যেটা তেজগাঁতে, সেখানে আসবে, নাকি এটা জিপিওতে ওইখানে আসবে আমার মনে হয়, যেটা গুলিস্তানের কাছে। আচ্ছা, যেখানেই আসুক ওই খামটা যদি আমি নিয়া কোনো কায়দা কানুন করে এমন ভাবে খুলি, হ্যাঁ ভাই, আছে না অনেক কিছু কেমিক্যাল আছে যে ওইটা লাগাই দিয়ে অটোমেটিক খুইলা যাবে। খুইলা আমি যদি ওইখানে আরো 2টা টিকমার দিয়ে দিই, হ্যাঁ তো একজন দিছে, আমি না তো দিয়ে দিলাম, এবং আবার ঠিক কায়দা করে আগের মতো লাগাই দিলাম, তারপরে চলে গেল এটা কোথায়? নির্বাচন কমিশনের কাছে। ওনারা খুইলা দেখলো কি এই ভোটটা নষ্ট হয়ে গেছে। কারণ আপনি তো 2 জায়গায় টিক দিতে পারবেন না, তার মানে ভোটটা নষ্ট হয়ে গেছে। এরকম ঘটনা কি ঘটতে পারে? নিশ্চয়ই ঘটতে পারে। ভাই ব্রাদার, আপনারা যখন প্রবাস থেকে আসেন, এয়ারপোর্টের নামেন, এয়ারপোর্টে যখন আপনাদের মালপত্র নিতে যান, তখন দেখেন না মালপত্র খুইলা, ব্যাগ খুইলা, চেইন খুইলা বা কাইটা আপনাদের মালপত্র নিয়ে চলে গেছে। কয়েকদিন আগেই দেখলাম এক ভাই বুক থাপড়ায় কাঁদতেছে, ভাই মাটিতে শুয়া পড়ছে, মেঝেতে শুয়া পড়ছে, ফ্লোরে এয়ারপোর্টে চিৎকার করে কাঁদতেছে, তার সারা জীবনের আয় নিয়ে চলে গেছে। ঠিক তেমনি যদি কেউ এই পোস্টাল ভোটটাকে কাছে নিয়ে, নিজের হাতে নিয়ে গোপনে ভাই এরকম চেঞ্জ করে দেয়, এরকম ক্যান্সেল করে দেয়, তাহলে আপনি কি করবেন? তার মানে কি এখানে নজর দিতে হবে। এখানে যদি আপনারা নজর না দেন, এই 15.5 লক্ষ ভোটের মধ্যে দেখবেন অর্ধেক ভোট, হ্যাঁ 7 লাখ 8 লাখ ভোট হয়তো নষ্ট হয়ে যেতে পারে। আরে ভাই, 5টা ভোট, একটা ভোটের জন্য তো একজন ফেল করতে পারে, হইতে পারে না এরকম? যার জন্য এদিকে নজর দিতে হবে। নজর আপনি যতই দেন, তারপরে তো বলে নির্বাচন ঠিক হয় নাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হয়েছে, ওই নির্বাচনটা নাকি ঠিক হয় নাই। কে বলছে? ছাত্র দলের এক নেতা বলতেছে যে এই সেটআপটা নিয়ে আসছে জামাত ইসলাম, রাজশাহী থেকে বা যশোর থেকে নিয়ে আসছে, সেম সেটআপে এখানে নির্বাচন করছে, যার জন্য ওনারা জিতা গেছে, মানে ছাত্র শিবির জিতা গেছে, এরকম অভিযোগও করতেছে। জাতীয় নির্বাচনের সময় কি হবে? এরকম অভিযোগ দেখবেন চারিদিক থেকে আসবে, চারিদিক থেকে, শত শত না হাজার হাজার। কারণ আপনারা দেখছেন না জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ওই যে এক বোনকে সেভ করতে যায় পুলিশ কি বিপদে পড়ছিল, পুলিশকেই মারতে আসে, পুলিশ বলতেছে মারবেন, আসেন মারেন মারেন। কি আর করবে বলেন? এই যে 16-17 হাজার ভোট নিতে যায় যদি পুলিশ এরকম অপমানিত হয়, পুলিশ যদি এরকম হুমকির মুখে পড়ে, জাতীয় নির্বাচনে কি হইতে পারে? এটা বিরাট চিন্তার ব্যাপার। হয়তো আপনারা বলবেন ওখানে বিজিবি থাকবে, আর্মি থাকবে, র্যাব থাকবে, পুলিশ থাকবে। ভাই, আমি এই বিজিবির সামনে একটা ঘটনা দেখছি আমার নির্বাচন কেন্দ্রে। কোথায় জানেন? এই বনানীতে। মনে আছে আপনাদের যে হিরো আলমরে যে আশ্রয় আশ্রয় মারতেছিল আর দৌড়াইতেছিল?
আমার চোখের সামনে ভাই আমি দেখছি বিজেপির গাড়ি দাঁড়ানো ছিল, চারটা গাড়ি দাঁড়ানো ছিল, ওদের সামনে দিয়া দৌড়ায় দৌড়ায় পিটাইতেছিল, আর হিরো আলম ওনাদের দিকে হাত বাড়ায় পেতেছিল, বাঁচান বাঁচান। কেউ গাড়ি থেকে নামে নাই ভাই, কেউ গাড়ি থেকে নামে নাই। ওরকম ঘটনা যদি আবার ঘটে, না 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 না, ওরকম ঘটনা ঘটবে না। বর্তমান ইয়াং জেনারেশন ওরকম ঘটনা ঘটলে আগ্নেয়গিরির লাভার মতো চারিদিকে ছড়ায়া যাবে। তো দেখেন এর মধ্যে জামাত ইসলাম কিন্তু বুঝা ফেলাইছে যে শুধু আর্মি, র্যাব, পুলিশ, বিজেপি ওনাদের উপরই ভরসা করে থাকলে হবে না। ওনারা একটা নির্বাচন কমিটি বানাইছে, জাতীয় নির্বাচন কমিটি। ওই কমিটিতে ভাই বাংলার সেরা সেরা মাথাগুলাকে রাখা হয়েছে। হ্যাঁ, এই যে প্রাক্তন সচিব ওনারা আছে, যারা নামি দামি সচিবরা আছে 4-5 জন, এবং আর্মি পার্সন, বড় বড় ব্রিগেডিয়ার জেনারেল, এরকম অনেকেই আছে। দেশের সমস্ত বিজ্ঞ লোকদের নিয়ে একটা জাতীয় নির্বাচন কমিটি বানাইছে। এর মধ্যে ভাই একজন ইয়াং আছে, কে জানেন? জাহিদুল ইসলাম। উনাকে আপনারা চিনেন, নিশ্চয়ই চিনেন। উনি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি। এই যে 5টা বিশ্ববিদ্যালয় জয় জয়কার ছাত্র শিবিরের, এর পিছনের কারিগরকে এই জাহিদুল ইসলাম, উনি হচ্ছে মেন কারিগর। উনাকেও নেওয়া হয়েছে। উনাকে কেন নেওয়া হলো? এর পিছনে কারণ কি? কারণ একটাই ভাই, এই জাতীয় নির্বাচনের সময় একটা পাহারাদার লাগবে, আর ওই পাহারাদারের মেন হলো উনি। আর ওই যে জাতীয় নির্বাচন কমিটিতে যাদের নেওয়া হয়েছে মুরব্বী, তারা। আর ওই যে জাতীয় কমিটিতে যেসব মুরব্বীদের নেওয়া হয়েছে, যেসব সচিব, আর্মি পার্সনদের নেওয়া হয়েছে, তাদের কি কাজ দেখেন? সচিবালয় থেকে যেসব কারচুপি করা হয়, যেসব কারিগরি করা হয় নির্বাচনের সময়, গত 15-16 বছর যা যা করা হয়েছে, ওই সচিব সাহেব জানে কিন্তু ওইটা কিভাবে করা হয়েছে, যার জন্য ওনাকে রাখা হয়েছে। উনি ওই সাইডটা দেখবে। আবার এই যে বড় বড় জেনারেলদেরকে কেন রাখা হয়েছে, সাবেক জেনারেলরা কেন আছে এখানে, ওরা কি দেখবে? ওরা দেখবে সেই ব্যাপারটাই যেটা শেখ হাসিনা ওনাদের দিয়ে ঘটাইতো, কিভাবে ওই আর্মিদেরকে হাতে নিয়ে, পুলিশ প্রশাসন হাতে নিয়ে নির্বাচন করতো, ওই ব্যাপারটা ওনারা দেখবে। ওনাদেরকে দেখার জন্যই নেওয়া হয়েছে। ওনারা ভালো বুঝবে চুরিটা কিভাবে করে, ওনারা তো জানে, অতীতটা ওনারা দেখে আইছে, ওই জন্য ওনাদেরকে রাখা হয়েছে। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। শোনার পরে কি জানলেন বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করবেন। হ্যাঁ, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন, আপনারা সকলে জানেন যে আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। তাই বাংলাদেশের সকল প্রকার রাজনৈতিক প্রেক্ষাপট জানতে, প্রতিনিয়ত গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। ভালো থাকবেন। পরবর্তী নিউজ নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।